হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। আমরা আগের দিন এই যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার যে ফার্স্ট পার্টটা ছিল তোমার পদার্থের প্রকৃতি, স্টেট অফ কি বলে স্টেট অফ ম্যাটার। তো ওর যে পার্ট টু ছিল আমরা কি কি দেখেছিলাম আগের দিন, যে রাসায়নিক বিক্রিয়া সরি ভৌত অবস্থার পরিবর্তন, তারপরে এই ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম ইত্যাদি দেখেছিলাম। তো আজকে কি দেখবো না, ওই যে ভৌত আর রাসায়নিক ধর্ম যেটা দেখেছিলাম না, ওর মাধ্যমে কিভাবে পদার্থকে চিহ্নিত করব। পদার্থকে চিহ্নিত করবো মানে কি, যে কঠিন তরল গ্যাস সেটা না, ওটা যে কঠিন লোহা বা ওটা অ্যালুমিনিয়াম বা ওটা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, যে বাদামি বর্ণের যে গ্যাসটা কালকে দেখিয়েছিলাম, আগের দিন দেখেছিলাম, সেটা ওটা কি। এইগুলো আমরা ওদের যে বৈশিষ্ট্য সেগুলো দেখে চিহ্নিত করবো, আর কিছু পরীক্ষা দেখে নেবো এবং পরীক্ষার মাধ্যমে ওদেরকে চিহ্নিত করবো। এটা আজকে আমরা আলোচনা করবো। ওকে, আচ্ছা, ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ, যেটা বলছিলাম যে ফিজিক্যাল প্রপার্টি দিয়ে কিভাবে কোনো পদার্থকে শনাক্ত করব। রাসায়নিক ধর্ম পরে আসছি, পরে আসবে ওটা, পরবর্তীতে স্টার্ট হবে। আপাতত এটাই ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ, যে প্রতিটা পদার্থের কিছু নির্দিষ্ট ভৌত ধর্ম থাকে। হ্যাঁ, আমরা আগের দিন লেকচারে সবকিছু ডিটেলসে দেখেছিলাম, যে ভৌত ধর্ম কাকে বলে, কি থাকে না থাকে সবকিছু ডিটেলসে দেখেছিলাম। যে ভৌত ধর্ম সাধারণত রিভার্সেবল হয়, যে ভৌত পরিবর্তনগুলো রিভার্সেবল হয়, আর রাসায়নিক পরিবর্তনগুলো হয় রিভার্সেবল। এই ধর্মগুলো পরিমাপ বা পর্যবেক্ষণ করে আমরা পদার্থটি কি তা নির্ধারণ করতে পারি। অর্থাৎ পদার্থটি লোহা, তামা, নিকেল, সোনা, পাথর, যাই হোক, মাটি না দুধ, কি সবকিছু যাই হোক, যে নাম কি, ও নাম কি সেটা জানবো আজকে। পদার্থকালকে দেখে নিয়েছি যে কঠিন তরল গ্যাসীয় হয়। তো আজকে দেখবো যে পদার্থটার অ্যাকচুয়ালি নামটা কি হবে সেটা। তো যেমন ভৌত ধর্ম কি, ভৌত ধর্ম কথা উদাহরণ দিয়ে দিয়েছে, কালকে দেখেছিলাম যে রং, গলনাঙ্ক, ঘনত্ব। চৌম্বক ধর্ম আছে, আসছি। পরিবাহিতা দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার তাপ পরিবাহিতা, একটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অ্যান্ড হিট কন্ডাক্টিভিটি। পর্যবেক্ষণের মধ্যে আমরা যে কোনো অজানা পদার্থকে চিহ্নিত করতে পারি বা শনাক্ত করতে পারি। অজানা পদার্থ বললাম তো, নাম জানবো আজকে। ঠিক আছে, প্রত্যেকটা যে পরীক্ষা আছে খুব ভালোভাবে দেখে নেবো জিনিসগুলো কি, আর উত্তরগুলো দিয়ে দেবো। তোমাদের বইয়ে সবগুলোর উত্তর দেওয়া নেই, যদি পরীক্ষাতে আসে ভালোভাবে লিখে আসবে এবং ফুল মার্কস নিয়ে আসতে হবে। ওকে, দেখে নি তাহলে। পাশের ছবির মতো তিনটে পাত্রে কিছুটা লোহার টুকরো আছে। আচ্ছা, তিনটে পাত্র দিয়ে দিয়েছে, যে পাশের ছবিগুলো দেখো, বই আছে অবশ্য। আর হ্যাঁ, আর একটা কথা, বইটা খুলে নিয়ে বসো প্রথমে। আর প্রত্যেক দিনের মতো আজকে বলছি যে তোমাদের যে সরকার দ্বারা প্রভাবিত যে বইটা, সরকার দ্বারা যে বইটা দিয়েছে তোমাদেরকে, কি বলে, যে যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই বইটা তোমরা অবশ্যই রিডিং পড়ে নেবে একবার, অন্তত একবার রিডিং পড়ে নেবে এই ভিডিও দেখার আগে। কারণ বলছিলাম কালকে আমাদের ব্রেনের একটা স্বভাব আছে, যে নতুন জিনিসকে নিতে দেরি করে আমাদের ব্রেন। তুমি যদি একবার জিনিসগুলো জেনে রাখো, যে ভৌত ধর্ম যেমন জেনে রাখলে, তারপরে ক্লাস করতে এলে, তাহলে কি সুবিধা হয়ে গেল না, তুমি ভৌত ধর্ম কথাটা জানো। অন্তত অন্তত তুমি টার্মগুলো জেনে আসো, যে যে কর্ডগুলো বই ইউজ হয়েছে সেগুলো অন্তত তুমি জেনে আসো ওগুলো। তাহলে আমার ক্লাসে এসে তাহলে সুবিধা হয় বুঝতে। তাহলে ওই কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, বারবার কমেন্টও করতে হয় না। ওকে, তো তিনটে কি আছে না, শিশি আছে বা নিয়েছে বা কন্টেনার নেওয়া আছে। তিনটে কন্টেনারে আলাদা 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 পদার্থ দেওয়া আছে। পদার্থগুলো কি, একটা আছে তরল, একটা আছে গ্যাসীয়, আর একটা আছে কি কঠিন আছে। না কঠিন কি বলেছে, কোশ্চেনটা পড়ে নেব আমরা। তিনটে পাত্রে কিছুটা লোহার টুকরো, জল ও অক্সিজেন গ্যাস রাখা আছে। আচ্ছা, ছবি দেখে বলো তো কোন পাত্রে লোহার টুকরো, কোন পাত্রে জল ও কোন পাত্রে অক্সিজেন আছে। দেখেই বুঝতে পারছি, ছবি দেখে বুঝতে পারছি যেখানে কি, যেহেতু পরীক্ষাতে এখানে বলেই দিয়েছে যে একটাতে লোহার টুকরো আছে, একটাতে জল আছে, আর একটা গ্যাস আছে। অন্য কিছু থাকবে না, লোহার টুকরো বাদ দিয়ে অন্য কিছু, নিচে প্লাস্টিক মিষ্টি বরফ কিছুই থাকবে না, কঠিন জাতীয় কোনো জিনিস থাকবে না এখানে। তাহলে লোহার টুকরো থাকবে, তাহলে দেখতেই পাচ্ছি এখানে যে লোহার টুকরো না, পদার্থের অবস্থা দ্বারা এটা বুঝতে পারছি। কি অবস্থা দ্বারা বুঝতে পারছি, কেন বলছি এটা না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থ কঠিন থাকে, তরল পদার্থ তরল অবস্থা থাকে, অ্যান্ড গ্যাসীয় পদার্থ গ্যাসীয় অবস্থা থাকে। তাই কঠিনের যে পদার্থের অবস্থা দেখে যে লেখা আছে, দেখো এটা উত্তর লেখা আছে বলতে গেলে। নিচে এটা আমরা অ্যান্সারটা লিখে রেখেছি, যাতে তোমাদের ক্লাস নোটস বানাতে সুবিধা হয়। এক্ষেত্রে আমরা পদার্থের ভিন্ন অবস্থা দেখে বুঝতে পারলাম যে পদার্থগুলি কি কি, অর্থাৎ ভিন্ন অবস্থায় পদার্থগুলোকে চিহ্নিত করলাম। প্রথমটা এ হচ্ছে লোহা, লোহার টুকরো, এটা এ দিচ্ছি আমি, এ। কোন পাত্রে জল আছে, বিতে জল আছে। পরপর দেওয়া আছে না, পরীক্ষা না দেওয়া থাকতে পারে পরপর, এটা দেখা যাচ্ছে পাল্টে দিল না, তুমি এবিসি করে চলে এসছো, তাহলে ভুল হয়ে যাবে। এবার দেখে নিবো কি লেখা আছে আর কি চেয়েছে আমাদের কাছে। সি আছে অক্সিজেন, ও আচ্ছা, অক্সিজেন গ্যাস লেখা আছে এখানে, খালি গ্যাস না, অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস সংকেত কি, O2 হচ্ছে অক্সিজেন গ্যাসের সংকেত, এটা হচ্ছে সি। নেক্সট, তোমাকে চারটে পাত্রে একটাতে পেন্সিলের শীষ, এটা পড়িনি ভালো করে একবার। তোমাকে চারটে পাত্রে একটাতে পেন্সিলের শীষ, একটাতে পেন্সিল শীষের
মতো সরু, আচ্ছা পেন্সিল শিস আছে একটাতে, একটাতে পেন্সিল শিসের মতো সরু করে একটা লোহার দণ্ড দিয়েছে, সরু পেন্সিল শিসের মতো এরকম হয়। বাড়িতে যে রোলগুলো হয় না, ওই যে পেন্সিল শিস, ওই যে পেনের পেনের যে শিসটা হয়, পেনের যে রিফিলটা, ওই টাইপের একটা সরু দণ্ড বানিয়েছে লোহার টুকরের, ওটা দিয়েছে। আর একটাতে গ্লিসারিন দিয়েছে। গ্লিসারিন একটা পদার্থ, চটচটে পদার্থ। এটা অনেক সময় দেখবে শীতকালে দাদারা বা যারা বাবা থাকে তারা দেখবে পা ফেটে গেলে লাগায়, তো গ্লিসারিন দিলে ওটা ভালো হয়ে যায়। কেন ভালো হয় ডিটেলসে যাচ্ছি না, ওটা বায়োলজির পার্ট, ওটা পরে জানতে পারবে, তখন জেনে নেবে। এই গ্লিসারিন এবং অন্যটা থেকে জল দেওয়া আছে। চোখ বন্ধ করে তুমি তুমি চোখ বন্ধ করে, আচ্ছা তুমি চোখ দেখোনি জিনিসটা কোথায় কি আছে, কি করেছো, দুই হাত ঢুকেছো, যে আঙুলের যে দুটো ফাঁক আছে না এখানে, এইভাবে নিয়েছো জিনিসটাকে, যে দেখছো, বা এই বুড়ো আঙুল আর এই সেই তর্জনীর মধ্যে নিয়েছো পদার্থটাকে, যে নিয়ে এইভাবে নেড়ে দেখছো যে কি আছে কি না, সেটা কিভাবে বুঝতে পারবো। আর ও তোমার যে অনুভূতি কি হলো সেটা লিখতে বলেছে, পরে সারণীতে লিখে ফেলো। তাহলে যে নেক্সটে চলো, কি আছে না, কি না লোহা, স্পর্শের অনুভূতি। স্পর্শের অনুভূতি, লোহাকে যদি স্পর্শ করে তাহলে ঠান্ডা মনে হবে, কোল্ড, কোল্ড, কোল্ড মনে হবে অ্যান্ড শক্ত মনে হবে। শক্ত ইংরেজি হচ্ছে হার্ড, কোল্ড অ্যান্ড হার্ড হবে এটা। পেন্সিলের শীষ, পেন্সিলের শীষ তুলনামূলক নরম হবে, সফট হবে। আর ভঙ্গুর হবে, ভঙ্গুর, এটা সফট হবে আর খুব তাড়াতাড়ি একটু চাপ দিলে ভেঙে যাবে। ভঙ্গুর ইংরেজি ব্রিটেল। আর গ্লিসারিন, গ্লিসারিন হচ্ছে গ্লিসারিন তরল পদার্থ একটা, যেটা বললাম যে শীতকালে ইউজ করে তোমার বাবা দাদারা সবাই, যদি পাটা ফেটে যায় ভালো জন্য ইউজ করে গ্লিসারিন। তো গ্লিসারিন হচ্ছে একটা ঘন পদার্থ, দেখবে এই ছোট একটা বা কোনো পাত্রে আসে নেই কিছু, এখানে একটা ছোট বাক্সতে আসে, বাক্স বলছি, বোতলে আসে ছোট, আর এটা খুব ঘন একটু চটচটে পদার্থ না, এটা তুমি যদি হাতে নাও তাহলে একটু আঠালো ভাব মনে হবে। লিটিল লেখা আছে, লিটিল মানে ছোট না কিন্তু, লিটিল মানে হচ্ছে অল্প। স্টিকি, স্টিকি মানে হচ্ছে একটু চটচটে ভাব আছে, মানে আঠালো লিখছে এখানে। হালকা আঠালো। আর যে জল, এই জল আবার কি, জল তো বুঝায় বুঝতে পারছি, নর্মাল। নর্মাল জল যেরকম হয় সবাই জানি, জলের হাত দিলে কিরকম হবে, নর্মাল লিখছি। নেক্সট, তোমাকে দুটো পাত্রে, এক মিনিট, তোমাকে দুটো পাত্রে একটাতে ন্যাপথালিনের গুঁড়ো, অন্যটায় কর্পূরের গুঁড়ো দেওয়া হয়েছে। কর্পূরের গুঁড়ো আমরা আগের লেকচারে পড়েছি, যা তোমরা যদি কাপড় চাপড় কিনতে যাও কোনো দোকানে, দেখবে ওখানে ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস আসছে, কিসের গ্যাস ওটা, দোকান থেকে জিজ্ঞেস করে বলবে যে কর্পূর দিয়ে ঘরটা পরিষ্কার করেছেন, এটা বলবে। এটা হালকা হালকা ঝাঁঝালো, অত ঝাঁঝালো না, অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো না, অত ঝাঁঝালো না, হালকা ঝাঁঝালো, মনে হয় নাকটা একটু হালকা জ্বালা জ্বালা করে কর্পূরে একটা, মানে এটা বলতে চাইছি যে NH3 মতো অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো না, এটা একটু মিষ্টি গন্ধযুক্ত, একটু একটু, ওকে। তো কর্পূর দেওয়া আছে, তুমি এখন পদার্থ কোন ভৌত ধর্মের ব্যবহার করে পদার্থটিকে শনাক্ত করবে, তোমার সাপেক্ষে যুক্তি দাও। আমি কি করবো, গন্ধ দিয়ে শনাক্ত করবো এটাকে আমি, সেটা লেখা দেখো, যে ন্যাপথালিন ও কর্পূর দুটো তীব্র গন্ধযুক্ত পদার্থ, কিন্তু গন্ধের প্রকৃতি আলাদা। কর্পূরের গন্ধ খুব তীব্র বলছিলাম, নাকটা জ্বালা করবে, এই কারণে যে কোনো কনসেন্ট্রেট অর্থাৎ ঘনত্বযুক্ত, অতিরিক্ত ঘনত্বযুক্ত কোনো যদি সেন্ট, কোনো পারফিউম আমরা যদি নিয়ে নিই, আমাদের নাকে যে ভিতরে যে জায়গাটা আছে, যে রিসেপ্টার আছে ওখানে, আমাদের স্নায়ুতে জানতে পারবে এটা, যে রিসেপ্টার কি পরবর্তীতে, আর বায়োলজি আমরা পড়ে এসছে এগুলো, বায়োলজি মানে জীবন বিজ্ঞানে। তো রিসেপ্টারে ওখানে গিয়ে একটু সমস্যা সৃষ্টি করে হালকা, ওখানে একটু জ্বালা করে, ওখানে যে কোনো অতিরিক্ত ঘন পদার্থ, অতিরিক্ত ঘন সেন্ট। তো কর্পূরের গন্ধ সেটা যতই সুন্দর সেন্ট হোক না কেন, অতিরিক্ত যদি ঘন হয়, মানে অতিরিক্ত কনসেন্ট্রেটেড যদি হয়, তো কর্পূরের গন্ধ খুব তীব্র ও ঝাঁঝালো, তা যা দূর থেকে সহজে টের পাওয়া যায়, কিন্তু ন্যাপথলিনের গন্ধ তুলনামূলক হালকা ও মিষ্টি। কালকে আগের দিন ক্লাসে বলছিলাম যে হালকা ও মিষ্টি মানে কাপড় চোপড় যাতে
শীতের যে কোনো সময়, যাতে কাপড় চোপড় যখন আমরা আলমারি বা বাক্সে রেখে দিই, তখন যাতে ওগুলো যাতে অন্য ধরনের গন্ধযুক্ত না হয়ে যায় বা গন্ধ না হয় ওখান থেকে, সেখান থেকে একটা সুমিষ্ট গন্ধ বেরোয়, ওখানে ন্যাপথলিন ইউজ করি। ন্যাপথলিন তোমার কয়লা থেকে পাওয়া যায়, কয়লা থেকে বিভিন্ন প্রসেসের মধ্যে তৈরি করা হয় ন্যাপথলিন। ন্যাপথলিন কি হয় না, কাপড় চোপড় যখন আমরা বাক্স বা ইসের মধ্যে রেখে দিই, তখন ওটা সংরক্ষণ ইউজ করা হয়। সংরক্ষণ বলতে গেলে না, যাতে একটু সুন্দর সেন্ট আসে, এই কারণে ইউজ করা হয়। ঝাঁঝালো গন্ধযুক্ত হালকা। NH3 মতো না, বারবার বলছি NH3 মতো না। আরেকটা হবে কর্পূর ন্যাপথলিনের মধ্যে, তুমি আরেকটা পার্থক্য করতে পারবে, সাবলিমেশন। আমি এর আগের দিন উদাহরণ দেখছিলাম যে সাবলিমেশন দুটোই হয় না কি, সরি, সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড, কর্পূর, তারপরে ন্যাপথলিন, তারপরে নিশাদল ইত্যাদি দেখছিলাম। তো হ্যাঁ, তোমার এখন কোশ্চেন হতে পারে যেখানে সাবলিমেশন কি হতে পারে, ন্যাপথলিন আর কর্পূরের মধ্যে দুটোই তো সাবলিমেশন হবে, মানে ঊর্ধ্বপাতন দুটোর, ন্যাপথলিন ও কর্পূরের ক্ষেত্রে দুটো পদার্থের ক্ষেত্রেই তো সাবলিমেশন হবে। তাহলে সাবলিমেশন দিয়ে আমরা কিভাবে পার্থক্য করবো? না, সাবলিমেশন দিয়ে এই কারণে বলছি পার্থক্য করা যাবে না, ন্যাপথলিন খুব দ্রুত উদবায়ী পদার্থ, ওটা হচ্ছে খুব তাড়াতাড়ি সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপতন খুব তাড়াতাড়ি ঘটে। তুমি যদি একটু রেখে দাও বাইরে, ওই কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে, দেখতে হয় না, ছোট হয়ে যাবে বা উড়ে চলে যাবে, ডিরেক্ট গ্যাসে পরিণত হয়ে সাবলিমেশন হবে। আর কর্পূর তুলনামূলক দেরি হয়, এটাই পার্থক্য। খালি কর্পূর একটু তুলনামূলক দেরি হবে, আর ওর ক্ষেত্রে সাবলিমেশন হতে কর্পূরের ক্ষেত্রে দেরি হবে, আর ন্যাপথলিনের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, গন্ধের সাহায্যে পদার্থের চিহ্নিতকরণ। হ্যাঁ, এইগুলো একটু আমাদের বইয়ে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে দেওয়া আছে, খালি এগুলো পয়েন্ট আউট করেছি আমি। আর হ্যাঁ, পয়েন্ট আউট করলে কি হয় না, আমাদের ব্রেনের সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয় পয়েন্ট আউট করলে। ব্রেন খুব, আমাদের ব্রেন নাম্বারকে খুব পছন্দ করে, প্লাস এই ধরনের পয়েন্ট যেগুলো বের করেছি না, এগুলো ব্রেন খুব পছন্দ করে আমাদের। পছন্দ করে মানে কি, মনে রাখতে খুব সুবিধা হয়। কি আছে না, গন্ধের সাহায্যে পদার্থ চিহ্নিত করেন। এবার যেগুলো দেখবো খালি গন্ধের সাহায্যে দেখবো, মানে গন্ধ দিয়েই আমরা চিহ্নিত করতে পারবো, আমাদেরকে ওদেরই দেখতে হবে না। কারণ এরা এখনো এটা কি পড়ছি না, ভৌত ধর্মের সাহায্যে পদার্থের চিহ্নিতকরণ। তার মানে কি, না ছুঁয়ে, মানে না ভেঙে, না অনুপরমাণুর কোনো স্ট্রাকচার কি আছে না দেখে, ওগুলো দিয়ে কি না দেখে, পদার্থের অভ্যন্তরে না গিয়ে আমরা কি করছি না, পদার্থকে শনাক্ত করছি না, কি কোনটা কি, কোনটা দুধ, কোনটা পানি, কোনটা কোনটা এই কি বলে, কোনটা লোহা, কোনটা অ্যালুমিনিয়াম, কোনটা তামা, আর কোনটা ওয়াটার ইত্যাদি। কি আছে না, গন্ধের সাহায্যে চিহ্নিতকরণ। আচ্ছা, 4টে পাত্রে কেরোসিন, পেট্রোল, সরিষার তেল, নারকেল তেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4টে পাত্রে কেরোসিন তেল, পেট্রোল, সরিষার তেল, নারকেল তেল আছে। 4টেই তেল, ফার্স্ট অফ অল 4টেই তরল, প্রত্যেকটা লিকুইড। তাহলে লিকুইড অবস্থা দিয়ে আমরা ই করতে, ওদেরকে শনাক্ত করতে পারলাম না, বাদ দিল ওরা। তারপরে কি আছে না, 4টেই ঘরের স্বাভাবিক উষ্ণতায় তরল পদার্থ। ঘরের স্বাভাবিক উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড বলো তো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের ঘরের স্বাভাবিক উষ্ণতা। তো তার তরল পদার্থ গন্ধের বৈশিষ্ট্য দিয়ে আলাদা করা যায়, চেনা যায়। আচ্ছা, তো কি দিয়ে চেনা যায়? গন্ধের বৈশিষ্ট্য। না, কি গন্ধ হবে এদের? ওদের গন্ধ এরকম হবে, সরিষার তেলের গন্ধ একটু ঝাঁঝালো, সবাই চিনি আমরা, বাড়িতে রান্না হয় আমাদের সরিষার তেল দিয়ে। অনেক সময় অনেকে তেল বেশি খেতে ইচ্ছা ভালোবাসে, যাই হোক। তো সরিষার তেলে একটু ঝাঁঝালো গন্ধ হয়, কিন্তু এটা অ্যামোনিয়ার মতো না, আলাদা গন্ধ, অ্যামোনিয়ার মতো গন্ধ কারো না, অ্যামোনিয়ার নিজস্ব গন্ধ আলাদা আছে। ওর ওর আইডেন্টিটি, ওর ওর কি বলে, এই ইউনিকনেস বলে একটা কথা আছে না, সেটা হচ্ছে NH3 গন্ধ। না, ওটা খালি ওখানেই পাওয়া যায়, কি বলে, ওই প্রসবকারে সরিষার তেল হালকা ঝাঁঝালো গন্ধযুক্ত, হালকা ঝাঁঝালো, মানে এটা আমাদের শুকতে ভালো লাগে এটা। তারপরে কি আছে, নারকেল তেল। নারকেল তেল একটু অন্য টাইপের, নারকেলের মতো একটু সেন্ট আসবে, কিন্তু মাঝে মাঝে কি না, একটু আষ্টে টাইপের গন্ধ আসে। নারকেল তেল অনেক সময় ভালো লাগে না, যে হাতে নিলে কিরম লাগে একটু, মানে অন্য টাইপের সেন্ট আসছে, চুলে মাখলে কিরম লাগে একটু, না? তো নারকেল তেল আমার। আর পেট্রোলের তো গন্ধ আমরা সবাই চিনি, যে পেট্রোল হালকা হালকা একটু মিষ্টি গন্ধ আছে না, পেট্রোল শুকতে অনেক সময় ভালো লাগে। আর পেট্রোল একটা উদুবায়ী পদার্থ, এটা ওই টাইপের, এই যে কর্পূর নিশা এর ন্যাপথলিনের মধ্যে যে পার্থক্য বললাম, একটু বলা যেতে পারে। তো হচ্ছে, আর পেট্রোল দিকে যে বাইকে যখন পেট্রোল ভরা হয়, ওই উপরে যে ঢাকনা থাকে, ওটা থাকে এক কারণে যাতে পড়ে না যায়। আর ওটা যদি আমরা খুলে রাখি না, তাহলে এই পেট্রোলটা থাকবে না ওখানে, বাষ্প হয়ে চলে যাবে, উদবায়ী পদার্থের একটা। আর কেরোসিন, হ্যাঁ, কেরোসিনে রং দেখে চিনতে পারবো, এখনকার কেরোসিন তো রং চেঞ্জ হয়ে গেছে, হালকা নীল কালারে আসে। তো এখানে আমরা কি দিয়ে চিনতে পারছি না, গন্ধ দিয়ে চিনতে পারছি। মেন টপিক হচ্ছে আমরা স্মেল, গন্ধের সাহায্যে
সেন্টের সাহায্যে এদেরকে চিহ্নিত করতে পারছি। নেক্সট আসে কি অ্যামোনিয়া, এতক্ষণ যেটা নাম করছিলাম কখন থেকে, সেটা হচ্ছে অ্যামোনিয়া, NH3, সংকেতটা লিখছি এখানে আমি। NH3, হাইড্রোজেন সালফাইড। দেখবে যখন বাজারে বা কোনো হোটেল বা হোস্টেল না হোটেল বা রেস্টুরেন্টের পাশে দেখবে যে ডিমের খোসা আমার পড়ে থাকে অনেক সময়, আর হ্যাঁ পচা ডিম ফেলে দেয় ওরা। তো ওখানে থেকে এক ধরনের ইউনিক গন্ধ আসে, পচা ডিমের যেরকম গন্ধ হয় সেই গন্ধ। না কেন হয়? না ডিম তো থাকে কি, ডিমে একটা প্রথমে কি প্রোটিন দিয়ে তৈরি, ফার্স্ট অফ অল ডিম প্রোটিন দিয়ে তৈরি, অনেক প্রোটিন থাকে ওখানে, ফ্যাটও থাকে, ফ্যাটে যে কুসুমটা থাকে ইয়ক থাকে, কুসুম বা ইয়ক ওখানে অনেক ফ্যাট থাকে অনেক ধরনের, আর প্রোটিন থাকে মেনলি অ্যালবুমিন প্রোটিন থাকে ডিমে। তো ওই প্রোটিন ওখানে সালফার থাকে কিছু ডিমের যে প্রোটিনগুলোতে। আর সালফারের অপর নাম বলেছি আগের ক্লাসে কি না, গন্ধক। সালফার মানে সালফার আছে মানে একটু গন্ধ করবে। তো ওই সালফার কি হচ্ছে না বাতাসে, তো হাইড্রোজেন তো যেখানে সেখানে বর্তমান, তখন তো কোনো ব্যাপার না। পরবর্তীতে জানতে পারবে যে হাইড্রোজেন যে এত 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 অ্যাভেলেবেল, এত অ্যাভেলেবেল, খুবই অ্যাভেলেবেল আছে। নাইট্রোজেনের মতো না, নাইট্রোজেন হচ্ছে 78%, কিন্তু হাইড্রোজেন তুলনামূলক বলছি। যাই হোক, দেখেন একটা গ্যাস তৈরি করে, তো হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। আর হ্যাঁ, স্বাভাবিক ঘরে উষ্ণতায় দুজনাই বর্ণহীন, হ্যাঁ বর্ণহীন এরা। এরা হচ্ছে বর্ণহীন, কোনো কালার নেই এদেরকে, মানে যে চোখের দেখে আমরা চিনতে পারবো না। এরা হচ্ছে বর্ণহীন। স্বাভাবিক ঘরে উষ্ণতায় 25°C, প্রথমে বলেছি 25°C স্বাভাবিক, স্বাভাবিক মানে স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার বা স্বাভাবিক ঘরে উষ্ণতা। গ্যাস কিন্তু আলাদা গন্ধের কারণে এদের আলাদা করে চেনা যায়। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে যে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। হাইড্রোজেন সালফাইড পচা ডিমের খোসার মতো গন্ধযুক্ত। দ্রাব্যতার পার্থক্যের সাহায্যে পদার্থের চিহ্নিতকরণ। দ্রাবক সম্বন্ধে একটা কথা বলি আগে, যে দ্রাব্য দ্রাবক যে কোনো কিছু হতে পারে, খালি যে জল সবসময় তো দ্রাবক হবে মানে এরম না। অর্থাৎ দুটো দুটো পদার্থ নেব আমরা, দুটো পদার্থ, কঠিন তরল গ্যাসীয়, যা ইচ্ছা গ্যাসীয় নিচ্ছি না আপাতত, খালি তরল আর কঠিন নিচ্ছি, এটা চিনি আর জল নিচ্ছি। চিনি জল নিলে, যেটা চিনি ওখানে কম পরিমাণে যদি থাকে তাহলে বলবো চিনিকে বলবো কি না দ্রাব্য, আর জল হচ্ছে দ্রাবক। যেহেতু জল বেশি পরিমাণ আছে, কি করলাম না একটা ম্যাঙ্গো জুস নিলাম আর একটা খালি জল নিলাম, দেখা যাচ্ছে ম্যাঙ্গো জুসটা বেশি পরিমাণে নিচ্ছি ওখানে, তাহলে ম্যাঙ্গো জুসটা ওখানে দ্রাবক হয়ে যাবে, আর দ্রাব্য হয়ে যাবে ওখানে জল। না কি না জলটাকে আমি ম্যাঙ্গো জুসের মধ্যে গুলছি, ওটাকে এরকম করছি না যে জলের মধ্যে ম্যাঙ্গো জুসটাই গুলছি। ওকে, তো যেটা বেশি পরিমাণে থাকবে কোনো দ্রবণে, সেটাকে যে যার ভাগ বেশি থাকবে সেটাকে বলে দ্রাবক, আর যার পরিমাণ কম থাকে কোনো দ্রবণে তাকে বলা হয় দ্রাব্য। ওকে, তো দ্রাব্যতার ভিত্তিতে এখন পদার্থ চিহ্নিতকরণ করবো আমরা। না কি নেওয়া হয়েছে না দুটো কাচের গ্লাসে অর্ধেক করে জল ভর্তি করে নাও। আচ্ছা, দুটো কাচের গ্লাসে অর্ধেক করে জল ভর্তি করে নাও। এবার একটি একটি গ্লাসে, এটা গ্লাস হবে। ওকে, একটু ঠিক করে নেওয়া না যে এটা গ্লাসে 1 চামচ চিনি গুঁড়ো ও অপর গ্লাসে চকের গুঁড়ো। আচ্ছা, চিনি কিরম দেখতে হয়? কিউব টাইপের, চারকোনা বা কিউব টাইপের হয়, তাই তো? এটাই গুঁড়ো করলে না এই সাদা সাদা গুঁড়ো হয়ে যায়, চকের যেরকম গুঁড়ো হয়, লবণ যেরকম দেখতে হয়, এদের সেম ওই টাইপের গুঁড়ো হয়ে যায় ওটা। চিনি গুঁড়ো করলে আর চকের গুঁড়ো দিলে তুমি বুঝতে পারবে না যে কোনটা চিনি গুঁড়ো কোনটা। আচ্ছা, হাতে না নিয়ে, হ্যাঁ দেখে বলছি, আমি দেখে বুঝতে পারবো না, ধরে নিচ্ছি জাস্ট, হ্যাঁ যে ওরম করে দেখলে তো সবাই বুঝতে পারছে, ফু দিলে তো বুঝতে পারা যায় না, ওভাবে না, খালি আমাদের দেখে বললে সে, যেহেতু ভৌত ধর্ম দিয়ে আমাদের পার্থক্য করছি, তাই আমাদের দেখে বলতে হবে বা ওর কোনো প্রপার্টি দিয়ে বলতে হবে। ওকে, তো চিনি গুঁড়ো করলে ওই যে ওইরকম লবণের মতো বা ইসের মতো, কি বলে, সাদা সাদা হয়ে যায়। তো আমরা দেখে বুঝতে পারবো না। তো কি করলাম, দুটো গ্লাস নিয়ে জল নাড়াতে থাকছি না, কিছুক্ষণ পর তোমার পর্যবেক্ষণ ব্যাখ্যা করো। পর্যবেক্ষণ যদি ব্যাখ্যা করি এরকম হবে, চিনি 1 চামচ নিয়েছি আর হাফ গ্লাস জল নিয়েছি।
কিছুক্ষণ পর দেখলে দেখা যাবে যে চিনিটা জলে গুলে একদম মিশে গেছে, ওর আর অস্তিত্ব বোঝা যাচ্ছে না, না একটা শরবতে পরিণত হয়েছে বা একটা দ্রবণে পরিণত হয়েছে। দ্রবণটার কি নাম দিচ্ছি, না শরবত নাম দিচ্ছি। হাফ গ্লাস জলে চিনি দিয়েছি 1 চামচ। আর যেটা চকের গুঁড়ো দিয়েছে না, নাড়াতে 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 যতই নাড়াও গলবে না, ও কোনোদিন গলবে না। ও বলছে আমি গলবো না, আমি এর সাথে মিশে যাবো না। কি হয়েছে, না যত নাড়াবো, নাড়ানোর পর কিছুক্ষণ পর দেখা যাবে কি, না এই যে এইভাবে থিতিয়ে গেছে। থিতিয়ে গেছে মানে কি, না গ্লাসের তলায় এটা জমে গেছে এভাবে গোল করে, বা যাই হোক যেভাবে হোক চকের গুঁড়ো ওখানে জমে গেছে, আর চিনি জলের সঙ্গে গুলে গেছে। অর্থাৎ দ্রাব্যতার পার্থক্য দিয়ে এটা চিহ্নিত করতে পারলাম যে চিনি জলে গলে যাচ্ছে আর চকের গুঁড়ো জলে গুলছে না। কি বলছে, হ্যাঁ সেম পরীক্ষা। ওই 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 জলে বা কোনো দ্রবণে আমাদের মানে দ্রাব্যতা পড়তে হবে, মানে পরিপ্রেক্ষিতে পদার্থকে চিহ্নিত করবো আমরা। ওই সেম পরীক্ষায় আরেকটা আছে এখানে, না কি আছে, না ওই একই রকম পরীক্ষা চিনি ও ন্যাপথলিনের গুঁড়ো। আবার বলছি যে চিনি গুঁড়ো করার পরে সাদা সাদা গুঁড়ো হয়ে যায়, দেখে বুঝতে পারা যায় না ওটা চিনির গুঁড়ো না লবণের গুঁড়ো না কিসের গুঁড়ো, ওটা বুঝতে পারা যায় না। তো চিনি ও ন্যাপথলিনের গুঁড়ো, নুন, এই যে নুন ও কর্পূরের গুঁড়ো, আচ্ছা তুতের গুঁড়ো, সালফারের গুঁড়ো ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তুমি এবার ওপরে পরীক্ষা জলের বদলে কি করো, না কেরোসিন বা পেট্রোল নিয়ে করো। আচ্ছা, এখানে পদার্থ এই যে কলমগুলো আছে, নাকি, না চিনি নিয়েছি প্রথমে, চিনি হচ্ছে জলে দ্রাব্য, কেরোসিন, পেট্রোল, কার্বন ডাই সালফাইড। কার্বন ডাই সালফাইড নামে একটা দ্রবণ হয়, এটা হচ্ছে সংখ্যাতে CH2 হবে, এটা দেখা যাবে, হ্যাঁ CH2। কার্বন ডাই সালফাইড বলছি কারণ কার্বন আছে, কার্বন একটা, সালফার দুটো আছে, কার্বন ডাই সালফাইড। ওকে। আচ্ছা আর একটা কথা বলি, তোমাদের বইয়ের লেখা আছে দেখবে যে কার্বন ডাই সালফাইড একটু ই পয়জানাস, মানে বিষাক্ত জাতীয় একটা দ্রবণ। তাই আমাদের না করাই ভালো, যদি কারো শখ থাকে সব যদি পরীক্ষা করার বাড়িতে, তাহলে কার্বন ডাই সালফাইড নিয়ে আমরা করবো না, একটু সাবধান থাকা উচিত। আর এইসব পরীক্ষার সময়, পরীক্ষা করার সময় অর্থাৎ নাকটাকে আমাদের একদম নাকের কাছে নিয়ে চলে যাব না, দূর থেকে করো পরীক্ষা। ওকে। তো কি আছে, চিনি জলে দ্রাব্য, আর কিছুতে দ্রাব্য হবে না। চিনি হচ্ছে জৈব যৌগ, চিনির সংকেত C6H12O6। চিনির কি বলে, ইংলিশে বলে কিন্তু সুগার বলে এটাকে। এই লোকে সুগার আছে বলে না, তো ওদের রক্তে চিনির যে পরিমাণটা সেটা বেড়ে যায় তুলনামূলক, ওখানে সুগার আছে বলা হয়। হ্যাঁ, তো চিনি হচ্ছে জৈব যৌগ, যেটা কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হওয়ার কথা। জৈব দ্রাবক কারা, খালি এটা জেনে রাখো, জৈব দ্রাবক হচ্ছে, জৈব মানে কি, জৈব মানে জীব, মানে জীব দেহর কোনো অংশ থেকে বা জীব দেহ থেকে পচিয়ে গলিয়ে যাই করে জীব দেহ থেকে যে দ্রাবক বা দ্রাব্যগুলো পাওয়া যায়, যদি দ্রাবক পাওয়া যায় সেগুলো জৈব দ্রাবক বলবো, আর যখন দ্রাব্য পাওয়া যায় সেটা বলে কি, জৈব দ্রাব্য। যেমন চিনি হচ্ছে জৈব যৌগ, আর জৈব যৌগগুলো স্বভাব হচ্ছে কি, মানে স্বভাব মানে হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে কি, ওদের বৈশিষ্ট্য হচ্ছে, না ওরা জৈব যৌগগুলো সবসময় জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, অজৈব দ্রাবকে দ্রবীভূত হবে না, অর্থাৎ জলে সাধারণত দ্রবীভূত হবে না। কিন্তু চিনি ক্ষেত্রে আলাদা, ওই যে এক্সেপশন বলে একটা কথা আছে না, যে ডেভিয়েশন, এক্সেপশন ইত্যাদিতে কথা আছে, তো ওটা হচ্ছে এখানে হচ্ছে, না কি, না চিনি জলে দ্রবীভূত হচ্ছে, চিনি জলে দ্রবীভূত হবে, কিন্তু কোনোটাতে আর দ্রবীভূত হবে না, মানে জৈব দ্রাবকে দ্রবীভূত হবে না, অদ্রাব্য অদ্রাব্যতায়। হ্যাঁ, তো নুনের সংকেত হচ্ছে NaCl, এটা হচ্ছে অজৈব যৌগ। ফার্স্ট টাইম বললাম আমি যে জৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, আর অজৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবীভূত হবে না। আর জল এমন একটা দ্রাবক, জল হচ্ছে পৃথিবীর এমন একটা দ্রাবক, এই জলে প্রায় প্রায় 90% পদার্থ দ্রবীভূত হয়। খুবই 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 উপরালার একটা একটা খুব সুন্দর সৃষ্টি এটা একটা, যে জল জিনিসটা এমন একটা দ্রাবক, এখানে সবকিছু দ্রবীভূত হয়। এখানে তো সমস্যা সবকিছু, মানে এত কিছু সম্ভব হচ্ছে সবকিছুর, ঘর বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি, আরো স্নান করা থেকে শুরু করে জল পান করা ইত্যাদি করবো। আর জুন হচ্ছে ইসে দ্রাব্য, জলে দ্রাব্য, বাট এগুলো তো দ্রাব্য না। আহ, ও এসিটা, তারপরে কি আছে, তারপর হচ্ছে কর্পূর।
ঘর পরিষ্কার করা হয় বা আরো অন্য কাজে ইউজ করা হয়, নাকি জলে সামান্য দ্রাব্য, কেরোসিনের দ্রাব্য, পেট্রোলের দ্রাব্য, কর্পোরেট একটা জৈব যৌগ। বলছিলাম না জলের একটা ওভারঅল একটা খুব মানে অদ্ভুত সৃষ্টি একটা, যে জল যেটা ওখানে প্রায় পৃথিবীর প্রত্যেকটা প্রায় 90% যৌগে দ্রবীভূত হয়, এখানে সামান্য দ্রব্য বলছে এটা। তুতের গুঁড়ো জলে দ্রাব্য, বাকিগুলো সব অদ্রাব্য। সালফার বা গন্ধক, সালফারের গন্ধক বলা হয় নাকি না জলে দ্রাব্য, বাট সরি জলে অদ্রাব্য হবে, বাকিগুলোতে মিনিট জলে অদ্রাব্য, কেরোসিন অদ্রাব্য, পেট্রোল অদ্রাব্য, আর যেটা কার্বন ডাই সালফাইড যেটা বিষাক্ত পদার্থ সেটাতে কি দ্রাব্য, সবগুলোতে অদ্রাব্য, বাট কার্বন ডাই সালফাইডের দ্রাব্য ওটা। চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টি, এটা হচ্ছে ভৌত ধর্মের মধ্যেই পড়ে, কারণ বাইরে থেকে দেখে বুঝতে পারবো, দেখে মানে কি ফিল করতে পারবো, ফিল না দেখে বুঝতে পারবো কি একটা লোহার একটা চৌম্বক পদার্থ, চৌম্বক ধর্ম আছে এমন কোনো পদার্থকে চৌম্বক পদার্থ বলে। আর চুম্বক হচ্ছে যে আকর্ষণ করে লোককে, সবাইকে আকর্ষণ করে, অর্থাৎ যে পদার্থের মধ্যে চুম্বক ধর্ম বর্তমান তাকে চুম্বক পদার্থ বলে। লোহা, নিকেল। চুম্বক ধর্ম কাকে বলে? ম্যাগনেটিক প্রপার্টি, যে ধর্মের কারণে কোনো পদার্থ চুম্বকীয় আকর্ষণ বা বিকর্ষণ প্রদর্শন করে। বিকর্ষণ মানে কি? বিকর্ষণ মানে আকৃষ্ট হয় না, এক্ষেত্রে এরকম হবে যে বিকর্ষণ মানে দূরে চলে যাচ্ছে, এরকম না, আকৃষ্ট হবে না, চুম্বক রেখে দাও নর্মাল থেকে যাবে। যেগুলো অচুম্বকীয় পদার্থ বা যেগুলো চুম্বক পদার্থ না, যেগুলো চুম্বক পদার্থ না সেগুলো আকর্ষণ করবে না, আর যেগুলো চুম্বক পদার্থ সেগুলো চুম্বককে আকর্ষণ করবে, তাকে চুম্বক ধর্ম বলে। আচ্ছা, চুম্বক ধর্ম নিয়ে একটা পরীক্ষা আছে এখানে, কি আছে না, চুম্বক ধর্মের দ্বারা পদার্থের চিহ্নিত করা, তোমাকে এ বি একই রং করা। আচ্ছা হ্যাঁ, এখানে রং দিয়ে ঢেকে দিয়েছে, কারণ রং দিয়ে না দেখলে তোমরা চিনতে পেরে যাবো না, ও কারণে রং করে সেম রং করে দিয়েছে, দেখো এই যে বি, এ এন্ড বি, তো একই রং করা একটা তামার টুকরো একটা লোহার টুকরো দেওয়া হয়েছে তোমাকে, তুমি চুম্বক ধর্মের সাহায্যে ব্যাখ্যা করো যে কোনটা কি হবে, কোনটা চুম্বক হবে আর কোনটা হবে না, চুম্বক ধর্ম কোনটা না, পদার্থ কি। আচ্ছা, ছবিতে আমরা মার্ক করা আছে, দেখে নেবো যে এ একটা পদার্থ, বি একটা পদার্থ, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় হয় না। আচ্ছা, এটা আকৃষ্ট হচ্ছে না, তাহলে পদার্থ কি হবে, লোহা না তামা হবে, কোনটা হবে? আমরা সবাই জানি লোহা চুম্বককে আকর্ষণ করে বা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাহলে এ যেহেতু আকর্ষণ করছে না, হয় না, আকর্ষণ হচ্ছে না, তাহলে এটা লোহা হবে না তামা হবে, কপার বলে এটা, এর সংকেত সিইউ। তামা হবে এটা, ঠিক আছে। আর যেটা আকর্ষণ হচ্ছে সেটা কি, লোহা হবে। চুম্বকের সাহায্যে একই রকম পরীক্ষা, সেম পরীক্ষা হয় যে রং করে আমরা চিহ্নিত কি করবো, রং করে নেবো, যাতে আমরা দেখি যাতে না বলে দিতে পারি কোনটা অ্যালুমিনিয়াম কোনটা লোহা ইত্যাদি ইত্যাদি কিছু না বলতে পারি, এরকম ধরনের পদার্থ দিয়েছি না কি, একই পরীক্ষা করো না কি, রূপা সোনা দস্তা ও অ্যালুমিনিয়াম টুকরো নিয়ে পরীক্ষা করে দেখা যাক, নিচে সারণীর জন্য পর্যবেক্ষণ লেখো। আচ্ছা ঠিক আছে, পদার্থ কি আছে, চুম্বক ধর্ম আছে না নেই? আচ্ছা, নিকেলের আছে বললাম, কোবাল্টেরও আছে, মানে চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে এরা, অ্যালুমিনিয়াম নেই হবে, অ্যালুমিনিয়ামের চুম্বক ধর্ম নেই, নো চুম্বক ধর্ম, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, ওকে নেই। রূপরও নেই। কোবাল্ট নিকেলের আছে আর কোবাল্টের আছে। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমাদের বইয়ের প্রথম দিকে এই পদার্থের প্রকৃতি এখানে স্টার্ট হচ্ছে, তার সেকেন্ড পেজে দেখবে চার্ট দেওয়া আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের, তো ওখান থেকে আমরা বলতে পারবো যে যেমন জলের গলনাঙ্ক কত, 0°C, স্ফুটনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, যেমন লোহার গলনাঙ্ক কত, 1500 সামথিং ছিল, 1538 কেন কি ছিল ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইগুলো থেকে বলতে পারবো যে ওটা লোহা, ওটা জল, তারপর ওটা নিকেল, ওটা তামা ইত্যাদি বলতে পারবো না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকেও বলা যায়, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মনে রাখতে হয়, হয় আমাদেরকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মনে রাখতে হবে, আর না হলে
ওই গলনাঙ্কে তাপ বাড়িয়ে বাড়িয়ে হিট দিয়ে 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 উষ্ণতা বাড়িয়ে বাড়িয়ে হিট দিয়ে দিয়ে উষ্ণতা বাড়িয়ে বাড়িয়ে নিয়ে গিয়ে দেখতে হবে যে কার গলনাঙ্ক কত, কার স্ফুটনাঙ্ক কত। রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ। আচ্ছা, ভৌত ধর্ম শেষ তাহলে আমাদের এখানে স্ফুটনাঙ্কের ওখানে। তাহলে আমরা কি কি দেখলাম একটু দেখি নি এবার। এখানে দেখেছি আমরা পদার্থের অবস্থা দেখে, প্রথমবার অবস্থা দেখে পদার্থকে চিহ্নিত করলাম। নেক্সটও সেম করেছি, অবস্থা দেখে না স্পর্শের মাধ্যমে, না হাত দিয়ে ছুঁয়ে দেখেছি এটাকে ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ বলছিলাম যে পদার্থ কাকে বলে, তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থ অবশ্যই ইন্দ্রিয় গ্রাহ্য হবে, অর্থাৎ চোখ কান নাক ত্বক জিহ্বা আর কি বলে মস্তিষ্ক, এইগুলো দিয়ে আমরা তাদেরকে সেন্স করতে পারবো। ওকে, এই লিটিল মানে হচ্ছে অল্প, স্টিকি মানে হচ্ছে আঠালো হালকা। হ্যাঁ, তারপরে কি করছি, ন্যাপথলিন আর কর্পূর কর্পূরের ন্যাপথলিন আর কর্পূরকে নিয়েছিলাম, না দেখি না করলাম না এদের সাবলিমেশন মাধ্যমে করা যেতে পারে, অর্থাৎ ঊর্ধ্বপাতের মাধ্যমে করা যেতে পারে, আর এদের দিয়ে কি বলে গন্ধের মাধ্যমে এদেরকে আলাদা করা যেতে পারে। গন্ধের সাহায্যে পদার্থের চিহ্নিতকরণ। নেক্সট দেখেছি কি না দ্রাব্যতার সাহায্যে। দ্রাব্য বললাম যে যেটা বেশি পরিমাণে থাকে কোনো সলিউশনে, অর্থাৎ কোনো দ্রবণে যার ভাগ বেশি পরিমাণ থাকে সেটাকেই আমরা দ্রাবক বলবো, আর যার ভাগ কম থাকে, দুটো পদার্থ থাকে তো সাধারণত বলছি আমরা যেগুলো সাধারণত ইউজ করে থাকি, কি বলে দ্রবণে অনেক ধরনের পদার্থ থাকতে পারে, তিন চার ধরনের পদার্থ থাকতেই পারে, সাধারণত দুটো থাকে। তো সেগুলোকে কি না যেটা বেশি পরিমাণে থাকবে ওই দ্রবণে সেটাকে হলো কি দ্রাবক, আর যার ভাগটা কম পরিমাণে থাকবে সেটাকে হলো কি দ্রাব্য। ওকে, ওকে, মেজর পার্ট মানে যেটা বেশি থাকে কোনো দ্রবণে সেটাকে বলে দ্রাবক, আর মাইনর পার্ট সেটাকে বলে কি দ্রাব্য। আচ্ছা, পার্টটা দেখলাম আমরা চৌম্বক ধর্ম, এখানে আকৃষ্ট হচ্ছে না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখলাম, তারপরে আছে কি রাসায়নিক ধর্ম। আর একটা ধর্ম হয় ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন হচ্ছিল, তো সেরকম যেহেতু ভৌত ধর্মের মাধ্যমে পদার্থকে চিহ্নিত করলাম, এবার যেটা আছে কি রাসায়নিক ধর্মের সাহায্যে কোনো পদার্থকে চিহ্নিত করব। রাসায়নিক ধর্মের সাহায্যে কোনো পদার্থকে চিহ্নিত করব, নাকি এবার রিয়াকশন করাতে হবে, কোনো বিক্রিয়া ঘটাতে হবে বা পদার্থকে চেঞ্জ করতে হবে, না ভেঙে দেখতে হবে ওর মধ্যে কি আছে। এই যে মার্কারটা দেখতে পাচ্ছি না, এটাকে আমরা মার্কার বলছি, বা এর যে শেপ আছে দেখো সিলিন্ড্রিকাল সুন্দর শেপ আছে, এটা বলতে পারছি, দেখে বলতে পারছি, এটা ভেঙে দেখতে হচ্ছে না। আবার এটা বলতে পারি না যে এর মধ্যে যে অণুগুলো আছে এরকম কালো কালারের দেখতে, বা হালকা কালো, মানে কি বলে ব্রাউনিশ কালো কালারের, এটা যেরকম দেখতে ব্রাউনিশ হালকা ব্রাউন টাইপের, তো ওরকম কালো কালার দেখতে, এটা পুরোপুরি বলতে পারে না যে ওর মধ্যে যে অণুগুলো আছে ওগুলো কালো কালারের দেখতে, এরকম কিন্তু নয় না, অণুগুলো টোটাল মিলে কি করেছে একটা কালো কালারের মার্কার তৈরি করেছে, এটা বলতে পারি। অণুগুলো মিলেছে, কিন্তু অণুগুলো যে ভিতরে গিয়ে পরমাণুগুলো যে কালো কালারের, এটা আমরা বলতে পারি না। কি আছে রাসায়নিক ধর্ম। আচ্ছা, রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ বলতে বোঝায় কোনো পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটি কি, আচ্ছা রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, তারপরে নির্ণয় করব যে পদার্থটা কি। তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পদার্থটির পরিচয় সম্বন্ধে জানবো, সেটা কি পদার্থ বা কি নাম কি তার। ওকে, পদার্থটি অন্যর সাথে কিভাবে বিক্রিয়া করে তা দেখে পরিচয় জানা যায়। আচ্ছা, অন্য পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, কি রিয়াকশন দিচ্ছে, কি উত্তর আসছে, সেটা দেখে এই পরিচয়টা জানা যায় পদার্থের। নেক্সট হচ্ছে আচ্ছা
যে গ্যাস দ্বারা নাইট্রিক অক্সাইড আছে সেই গ্যাসের মুখ খুলে দেখা যায়, আচ্ছা যে গ্যাস দ্বারা নাইট্রিক অক্সাইড একটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কি আছে, দুটো গ্যাস জানিয়েছি না, একটাতে আছে কি নাইট্রিক অক্সাইড, আচ্ছা এনো, এনোকে নাইট্রিক অক্সাইড বলে, আগের ক্লাসে আমরা দেখেছি এনো নাইট্রিক অক্সাইড। আর একটা ধরো, যে কোনো ধরো কার্বন ডাইঅক্সাইড ধরতে পারো তুমি, কার্বন মনোক্সাইড, যে কোনো ইচ্ছা যা ইচ্ছা, আমি অক্সিজেন ধরে নিচ্ছি, অক্সিজেন গ্যাস নিচ্ছি একটু, O2। তো যখন আমরা রিঅ্যাকশন ঘটাবো না, যখন নির্গত হচ্ছে কি বলছে না, গ্যাসের মুখ খুলে দেখা যায় যে বাদামি বর্ণের একটা গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাসটার নাম আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, সংকেত হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের গ্যাস। তো NO যেটা আছে এখানে, এটা যদি ছেড়ে দিই তাহলে রিঅ্যাকশন এরকম হবে, যদি বেড়ে থাকে তাহলে এরকম রিঅ্যাকশন হবে, এখানে NO প্লাস বাতাসের অক্সিজেন দিয়ে উত্তর আসবে NO2, এখানে 2 দিয়ে দেবো ব্যালেন্সিং এর কারণে, দুটো নাইট্রোজেন, চারটে অক্সিজেন, ওকে। তো NO2 আসবে। আর অক্সিজেন যদি ছেড়ে দিই বাতাসে কি হবে, কিছুই হবে না, নো চেঞ্জ, কোনো চেঞ্জই হবে না। তাহলে এখান থেকে বুঝতে পারলাম রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নাকি নতুন একটা আচ্ছা নাইট্রিক অক্সাইড যেটা ছিল ওটা তো নাইট্রিক অক্সাইডই ছিল, কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হলো না, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নতুন একটা জিনিস উৎপন্ন হলো যার কালার হচ্ছে কি না বাদামি, ব্রাউন, এটা ব্রাউন কালারের, BROWN, ব্রাউন কালারের হয়। অক্সিজেন নো কালার, বর্ণহীন। হুম, তো ব্রাউন কালার হয়, এনে কি দেখে বুঝতে পারলাম না, চেঞ্জ হলো একটা জিনিস, নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হলো, নতুন কোনো জিনিসে পরিণত হলো। ওই কারণে তো বলছি এটা রাসায়নিক পরিবর্তন, আর রাসায়নিক ধরের মাধ্যমে যেহেতু পরিবর্তন হচ্ছে এই কারণে। কি আছে, দুটো গ্লাসে জল নিয়ে, আচ্ছা দুটো গ্লাসে জল নিয়ে একটার মধ্যে খানিকটা চিনির গুঁড়ো আর একটা অন্যটাতে কিছুটা পোড়া চুনের গুঁড়ো নিয়ে মেশাও, গ্লাস দুটোকে হাত দিয়ে চেপে ধরো, তোমার পর্যবেক্ষণ লেখো। আচ্ছা, পোড়া চুন, পোড়া চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO। চিনি গুঁড়ো মেশালে কি হবে না, চিনি গুঁড়ো মেশালে দ্রবীভূত হয়ে যাবে, জল দ্রবীভূত হলো, আর পোড়া চুন ও জলের বিক্রিয়ায় কলি চুন তৈরি হলো।
পোড়া চুন ও জলের বিক্রিয়ায় কলি চুন তৈরি হলো। আচ্ছা, কি দেখলে না, চিনি হচ্ছে দ্রবীভূত হয়ে গেল, আর এখানে বিক্রিয়া দেখা যাবে একটা, তোমার বিক্রিয়া হবে এখানে, হুম, তাপ উৎপন্ন হয় এখানে এই বিক্রিয়াতে, তোমার জলটা ফুটতে থাকবে হালকা, আর চিনি গুঁড়ো কি ডিরেক্ট দ্রবীভূত হয়ে যাবে এটা। কেন এমন হলো? চিনি জলে দ্রবীভূত, আচ্ছা মিশে গেল, জলের সাথে মিশে গেল, উত্তর হবে জলের সাথে মিশে গেল। পোড়া চুন জলের সাথে বিক্রিয়া ঘটালো, মানে কি দেখতে পেলাম না, জলের সাথে বিক্রিয়া হলো, জলের সঙ্গে বিক্রিয়া হলো, বিক্রিয়া করলো লিখি। বিক্রিয়া করলো। প্লাস্টিকের হাতল লাগানো দুটো স্টিলের চামচে একটাই কিছুটা নুন, আচ্ছা তোমাদের পরে এইগুলো বই দেওয়া আছে না, কি করলে না, একটা দুটো স্টিলের চামচ নিলে একটাতে কিছুটা চিনির গুঁড়ো আর একটাতে অন্যটা কিছুটা সোডিয়াম ক্লোরাইড বা নুন, NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl নিলাম। হ্যাঁ, কি না মোমবাতির উপরে ধরেছি ভালো করে, এই চামচটাকে মোমবাতির উপর ধরেছি, এভাবে ধরেছি মোমবাতির উপর, কি না গরম করে তুমি দেখতে পাবে, কি কি দেখতে পেলে না, পদার্থ কি হচ্ছে না, আচ্ছা মোমবাতির উপর ধরার পরে যে কি কি পরিবর্তন আসলো সেটা লিখতে বলছে আমাকে, না কি কি দেখে চিনতে পারবো না কি হলো সেটা দেখতে পাচ্ছি। কোন পদার্থে গরম করলে দেখলেন না, কি চিনি গুঁড়োকে গরম করলাম, চিনি গুঁড়ো করে নিয়েছি, আবারও বলছি চিনি গুঁড়ো করে নিলে আলাদা করে চেনা যায় না, নুন আর চিনি সেম দেখতে লাগে, চিনির সংকেত হচ্ছে এটা C6H12O6 NaCl। আচ্ছা প্রথমে বাদামি হয়ে যাবে, আচ্ছা ক্যারামেল নামে একটা জিনিস শুনে থাকবে যে ক্যারামেল ক্যারামেল ক্যারামেল, না কেকে দেওয়া হয় ক্যারামেল, তো ক্যারামেল হচ্ছে ওটা চিনি হালকা গরম করে নেয় না, ওটা চিনি চিনি থাকে না, হালকা গুড়ের মতো কালার নিয়ে নেয়, গুড় মানে গুড় গুড় টাইপের কালার নেয়, গুড়ের মতো না, গুড় টাইপের কালার নিয়ে নেয়, কি হয় ওখানে চিনিটা গুলে গিয়ে হালকা বাদামি বর্ণের একটা তরলে পরিণত হয়, সেটাকে ক্যারামেল বলে। আচ্ছা ওটাই হয়েছে না, প্রথমে বাদামি হবে, তারপর আরো গরম করলে ওটা কালো হয়ে যাবে। কালো কেন হচ্ছে না, কার্বন আছে ওখানে, দেখো কার্বনের কালার কালো হয়, কালো মানে যখন কার্বনকে পুড়িয়ে দিই না, যখন ওর কালার কালো হয়ে যায় কার্বনের কালার, তারপরে চিহ্ন ধরনের রাসায়নিক পরিমাণ। আচ্ছা চোখে দেখা যায় এমন কোনো পরিবর্তন হবে না, কারণ নুন তো ওটা NaCl, ওটা তাপ দিয়ে কি বা হবে, ওটাতে জল থোড়ি দিয়েছি, জল দিয়ে তাহলে এটা ভেঙে যাবে, দেন Na+Cl- হয়ে যাবে, ঠিক আছে, চোখে দেখা এমন কোনো পরিবর্তন হবে না, খালি গরম হবে, আর ওতে যদি কোনো নুনে যদি কোনো জলীয় বাষ্প থাকে তাহলে সেটা উড়ে যাবে, মানে ধরো বর্ষাকালে দেখবে তো নুন ভিজে যায় না সময়, ভিজে যায় মানে কিরম দলা দলা কিরম পাকিয়ে যায়, ভালো লাগে না দেখতে, ওটাই শীতকালে একদম সুন্দর ঝরঝরে থাকে। তো কি হবে, নুনটা ওই সেম হবে, এখানে তাপ দিলে জলীয় বাষ্পগুলো উড়ে চলে যাবে, বাষ্প হয়ে যাবে, হ্যাঁ তাপচাপটা সব পড়ে আসছে এগুলো, বাষ্প হয়ে যাবে, আর কি হবে, বাষ্প যেহেতু হয়ে যাচ্ছে, জল যেহেতু থাকছে না ওখানে, ওগুলো ঝরঝরে হয়ে যাবে নুনটা, আর তাপ প্রয়োগে চিনির কি হবে, এই যে C6H12O6 এটা ছিল, এখানে যদি আমরা হিট প্রয়োগ করি, এক মিনিট, এই ত্রিভুজ আকৃতির চিহ্নটা দেখতে পাচ্ছ তো, এটা মানে কি না, তাপ দিয়েছি, তোমাদের বিক্রিয়া দেখবে এরকম দেওয়া থাকবে, এই ত্রিভুজ চিহ্নটা মানে হচ্ছে এখানে তাপ প্রয়োগ করা হয়েছে এখানে, তাহলে এখানে কার্বন পড়ে থাকবে, আর জল বাষ্প হয়ে চলে যাবে, উড়ে যাচ্ছে, আর হচ্ছে কার্বন ব্ল্যাক, অতিরিক্ত তাপ দিলে কার্বন পুড়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে, ওই কারণে বলছে যে তাপ প্রয়োগে চিনির নানা ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটলো, না কি পরিবর্তন ঘটলো, রাসায়নিক পরিবর্তন, এটা লিখেছি এখানে, জাস্ট দেখে রাখো, এটা জাস্ট দেখে রাখবে, এটাই পরিবর্তন হয়েছে এখানে, প্রথমে বাদামি তারপর কালো হয়ে যাবে। নেক্সট, আচ্ছা জলযুক্ত কিউপ্রিক, আচ্ছা এটা ডিরেক্ট দেখে নেবো আমরা, না কি কি হচ্ছে সেটা, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে কেলাসে, আচ্ছা কিউপ্রিক নাইট্রেট, আচ্ছা কিউপ্রিক নাইট্রেট, কিউপ্রিক নাইট্রেট সংকেত এটা কপার NO3 4 2, এটাকে বলা হয় কিউপ্রিক নাইট্রেট,
এটা কিভাবে আসছে, যোগ্যতার মাধ্যমে আসে এই জিনিসটা হালকা হালকা দেখে থাকবে হয়তো। যখন জিনিসগুলো আসবে, যখন এই টাইপের জিনিস যখন আসবে, তখন ডিটেলসে বলবো জিনিসটা কেন অ্যাকচুয়ালি সংকেতটা টু কেন লিখছি। জাস্ট জেনে রাখো যে কিউপিক নাইট্রেট। এখানে যে টু না লিখতাম তাহলে এটা বললো কিউপ্রাস নাইট্রেট বলতাম ওটাকে। যাই হোক, জাস্ট দেখে নাও যে কিউপিক নাইট্রেট কেলাসকে উত্তপ্ত করলে নীল কেলাস ভেঙে গিয়ে গুঁড়ো হয় ও বাদামি, আচ্ছা কালো ভেঙে কালো গুঁড়ো হয়, কি লিখেছে, কালো গুঁড়ো হয় আর বাদামি গাছ বের হয় জলযুক্ত কিউপিক নাইট্রেটকে। NO2 ব্রাউন গ্যাস সেটা উৎপন্ন হয় এখানে। বাকি রিয়াকশন আমাদের দেখা করার দরকার নেই, ওটা খালি যেটা উৎপন্ন হচ্ছে সেটা দেখে নিচ্ছি আমরা কি এখানে একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা কি NO2 গ্যাস উৎপন্ন হয়। যদি কারো ইচ্ছা থাকে এটা রিয়াকশনটা কি হবে কমেন্টে লিখে, আর যদি কারো জানা থাকে জিনিসটা অ্যাকচুয়ালি রিয়াকশনটা কি হয় সেটা কমেন্টে লিখে দিও তোমরা। ওকে, আমি তোমাকে উত্তর দিয়ে দেবো সেখানে কমেন্টে। ওকে, আর তাহলে এখানে NO2 গ্যাস উৎপন্ন হবে কি, ব্রাউন গ্যাস উৎপন্ন হয়, সেটা উড়ে যাবে, ও কারণে বলছে। আর বাদামি বাদামি গ্যাস বের হয়, যে আর কালো গুঁড়ো তৈরি হয় নীল কেলাস ভেঙে। এটা ভেঙে একটা কালো গুঁড়ো তৈরি হয়, তোমার তৈরি হবে এখানে সিউ, ওই হাইড্রোক্সাইড একটা গুঁড়ো গুঁড়ো তৈরি হয়, সেটা কালো রঙের হয়। আচ্ছা, কঠিন কঠিন আয়োডিনকে উত্তপ্ত করলে ঊর্ধ্বপতন ঘটে। কঠিন আয়োডিন এটা তোমার ব্রাউন কালারের হয়, তো সে ঊর্ধ্বপতন ঘটে। কঠিন আয়োডিন মানে এই যে ধরো একটা আয়োডিনের কিউব নিলে তুমি, I2, কার্বন ডাইঅক্সাইড যেটা নিচ্ছিলাম সাদা রঙের হয়, তো এটা হালকা টাইপের হয়, বাদামি বর্ণের, হালকা বাদামি। ভায়োলেট কালার, ইংলিশে ভায়োলেট। আচ্ছা, ব্রাউন মানে তো বাদামি হয়। আচ্ছা, এটা ভায়োলেট কালার বলে ইংলিশে, I2, এটা ভায়োলেট কালারের হয়, তো এটা ঊর্ধ্বপতন ঘটে। ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত করলে তীব্র আলো সৃষ্টি হয় এবং প্রধানত সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। আর একটা কথা বলি যে উত্তপ্ত করা হচ্ছে, হ্যাঁ উত্তপ্ত করা হচ্ছে মানে খালি তাপই দেওয়া হচ্ছে না, ওখানে ওখানে বাতাসের সাপেক্ষে উত্তপ্ত করা হচ্ছে। এমজি এমজি যোদ্ধতা 2 হয়, এমজি প্লাস অক্সিজেন আছে এখানে, প্লাস তাপ আছে, সরি। এটা সাদা কালারের হয় এমজিও। ওকে, কি বলছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত করলে। হুম, তো ম্যাগনেসিয়াম কি করেছে, ম্যাগনেসিয়াম একটা ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়ামকে তারে পরিণত করেছি না, ওই তারটাকে উত্তপ্ত করছি কি বাতাসের দ্বারা। বাতাসের দ্বারা মানে কি, বাতাস আসে এরকম জায়গায়, মানে বায়ু শূন্য স্থান এরকম না, বাতাসযুক্ত এরকম স্থানে উত্তপ্ত করছে, মানে খোলা হাওয়াতে উত্তপ্ত করছে ওকে। তাহলে ওই যে তারটা ছিল না, ওটা সাদা রঙের ফিতেতে পরিণত হয়ে যাবে, নাকি ওখানে এমজিও ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এই কারণে। আচ্ছা, এটা ভালো পরীক্ষা দেওয়া আছে আমাদের এবার পরবর্তীতে, যে কি আছে না, আলাদা আলাদা করে পদার্থ সহ 3টে টেস্ট টিউব নাও, A B ও C তোমাকে দেওয়া হলো। টেস্ট টিউব গুলো জিঙ্কের গুঁড়ো, একটাতে জিঙ্কের গুঁড়ো দিয়েছি, আচ্ছা কোনটা জিঙ্কের গুঁড়ো, এটা লোহার গুঁড়ো, ফেরাস সালফাইডের গুঁড়ো। ফেরাস সালফাইড সংকেত হচ্ছে FeS, লোহার গুঁড়ো Fe, জিঙ্কের গুঁড়ো জিঙ্ক, Zn কে বলে জিঙ্ক, Fe ফেরাস, ফেরাস হচ্ছে লোহা, ল্যাটিন নাম। আর FeS হচ্ছে ফেরাস সালফাইড টুকরো, আচ্ছা টুকরো আছে। তুমি কিভাবে টেস্ট টিউবে কোনটা আছে তা শনাক্ত করবে সেটা তাই লেখা। আচ্ছা, তোমাকে বলে তুমি শনাক্ত কিভাবে করবে, তোমাদের বই এটা দেওয়া দেখবে ভালো করে, যে কি করলাম না আমরা এখানে 3টে টেস্ট টিউবে কিনা লঘু
লঘু মানে যার ঘনত্ব কম, ঘন H2SO4 না। লঘু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা সবাই জানি, যদি না জানো মনে রাখো H2SO4। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিডও বলে এটাকে। HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমাদের সবার উচিত হবে এই তিনটের সংকেত এবং নাম মনে রাখা। আজ থেকে শুরু করে, এর আগে হয়তো পড়েছো, এর পরবর্তীতে যতদিন যাবে, যতদিন বেঁচে থাকবে, এদের নাম তোমার জানতেই হবে, প্রত্যেকটা জায়গাতে ইউজ হয়। এটা হচ্ছে তোমার অজৈব অ্যাসিড বলতে গেলে, মানে জীবদেহে পাওয়া যায় না এরকম অ্যাসিড। জীবদেহে বলছিলাম, জীবদেহে যেসব জৈব দ্রাবক আর জৈব দ্রাবক কিছু, হ্যাঁ বলছিলাম যেটা না, তো এটা হচ্ছে জীবদেহে পাওয়া যায় না সাধারণত। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, HCl হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, বা এটা পায়খানা পরিষ্কার করার অ্যাসিড বলা হয় এটাকে, বাথরুম পরিষ্কার করার এটাতে। আর HNO3 হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। এগুলো আমরা মনে রাখবো। আপাতত কি করা হয়েছে না, লঘু H2SO4 ইউজ করা হয়েছে, ঘনে ইউজ করা হয়নি, কারণ ঘনে ইউজ করলে অনেক সমস্যা হয়, ওখানে বিস্ফোরণ ঘটতে পারে, আমরা পরীক্ষা করতে পারবো না, সমস্যা হয়ে যাবে, ওখানে ঘন ইউজ করা হয়নি। ওকে, না লঘু ইউজ করা হয়েছে, লঘু H2SO4 কে ইউজ করেছি আমরা। ইউজ করার ফলে কি দেখলাম সেটা পরবর্তীতে দেখছি আমরা। প্রথম ক্ষেত্রে যেটা প্রথম টেস্ট টিউব ছিল, যেটাতে কি ছিল, যেটা জিঙ্ক ছিল, যেটাতে না জিঙ্কের সাথে কি করা হলো না লঘু H2 লঘু H2SO4 দেওয়া হয়েছে। কই, আচ্ছা জিঙ্ক টেস্ট টিউবে কি হয়েছে না, জিঙ্ক গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 যোগ করা হলো, তাহলে কি হলো, আমরা পরীক্ষা শেষে কি দেখতে পেলাম না, বুদবুদ আকারে এক ধরনের গ্যাস উঠে আসছে, বর্ণহীন গন্ধহীন গ্যাস উঠে আসছে, যেটা যদি ডিসপ্লে যে কাঠিগুলো হয় বা পাটকাঠি, বাড়িতে পাটকাঠি আছে, ওই কি করে পাটকাঠিতে যদি আমরা আগুন জ্বালিয়ে কি করে না, ওই যে টেস্ট টিউবটা নিয়েছিলাম, এই যে এখানে ধরতে হবে টেস্ট টিউবের মধ্যে, এখানে এ ধরলে দেখা যাবে যে নীল বর্ণের একটা, হালকা নীলা বর্ণের একটা কি শিখা বেরোচ্ছে ওখানে, কি এই যে লাল রঙের বা হলুদ রঙের যে শিখাটা ছিল নীলে পরিণত হয়েছে। নীল শিখায় জ্বলে উঠেই নিভে যাচ্ছে, জ্বলে উঠেই নিভে যায়। নিভে যাচ্ছে কারণ যে কোনো কিছুকে, মানে যে কোনো কিছু না, অর্থাৎ আগুন জ্বালতে বা পোড়াতে, যে কোনো কিছু পোড়াতে বা আগুন জ্বালাতে সাহায্য করে একটা গ্যাস, তার নাম কি, অক্সিজেন গ্যাস। ওই যে টেস্ট টিউব থেকে কিন্তু অক্সিজেন বেরোচ্ছিল না, ওখানে হাইড্রোজেন বেরোচ্ছিল, H2 বেরোচ্ছিল। আমি আসছি, রিঅ্যাকশন লিখছি এখন, H2 গ্যাস বেরোচ্ছিল ওখানে। এই কিন্তু জ্বলতে সাহায্য করে না, আর এ নীল শিখায় জ্বলে। এটা মনে রেখে দিচ্ছি না, কি মনে রাখছি না, এমন একটা গ্যাস আছে যেটা এই রিঅ্যাকশন থেকে উঠে আসছে, তো সেটা কি নীল শিখায় জ্বলে। তা নীল শিখায় জ্বললে কি গ্যাস বলবো এবার থেকে, হাইড্রোজেন গ্যাস, যেটা খুব হালকা। তো এখানে রিঅ্যাকশনটা এরকম হবে, কি সাথে রিঅ্যাকশন করছি না, জিঙ্কের সাথে। জিঙ্ক অবশ্যই লঘু H2SO4 নেবো আমরা, ঘন ভুলেও নেবো না, ঘন নিলে কি হবে, বিস্ফোরণ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আর রিঅ্যাকশন করতে পারবো না, তখন হসপিটাল যেতে হবে। H2SO4 নিতে হবে আমাকে, ব্র্যাকেটে লিখছি লঘু, অবশ্যই লঘু। তাহলে কি হবে, জিঙ্ক সালফেট, ZnSO4। এই দুই লিখলাম না, কারণ দুজনের যুদ্ধটা দুই হয় এখানে, যখন আসবে এগুলো তখন ডিটেলসে আসবো আমি, আপাতত খালি দেখে নাও। আর H2 হাইড্রোজেন গ্যাস উঠবে, যেটার কারণে নীল, এই নর্মাল হলুদ শিখা বা লাল রঙের লালব যে শিখাটা, সেটা নীলে পরিণত হয়ে যাচ্ছে। আর নিভে যাচ্ছে কেন, হাইড্রোজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না, হাইড্রোজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না, না কে করে সাহায্য, না অক্সিজেন করে, ওখানে হাইড্রোজেন গ্যাস উপস্থিতির কারণে শিখাটা নিভে যাচ্ছে। তারপরে কি আছে, তো লোহা নিয়েছি, আচ্ছা সেকেন্ড টেস্ট টিউব, লোহা নিয়েছি, লোহার সাথে কি লঘু H2SO4, বুদবুদ আকারে সেম গ্যাস উৎপন্ন হবে এখানে, সেম গ্যাস উৎপন্ন হবে, এপিএসও তৈরি হবে এখানে, এপিএসও তৈরি হবে, আর তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে, যে যে বর্ণহীন গন্ধহীন গ্যাস নির্গত হয় তা আগুনের স্পর্শে এলে নীলাভ শিখায় জ্বলে ওঠে এবং নিভে যায়। উৎপন্ন গ্যাস কি লেখা আছে, উৎপন্ন দ্রবণের বর্ণ খুব ফিকে সবুজ হয়। আচ্ছা, উৎপন্ন দ্রবণের বর্ণ খুব ফিকে সবুজ হয়, ফিকে সবুজ হয়, রিঅ্যাকশনটা এটা হবে Fe H2SO4।
ফিকে সবুজ। আর ফের নিভে যাচ্ছে কেন? নিভে যাচ্ছে এই কারণেই, না এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তাই নিভে যাচ্ছে এটা। টেস্টি হবে ফেরাস সালফাইড, FeS এর সঙ্গে লঘু H2SO4 নিয়েছি বুদবুদ আকারে। আচ্ছা, এখানে অন্য গ্যাস সৃষ্টি হবে না, পচা ডিমের মতো গন্ধ, তার মানে বুঝতে পারছি পচা ডিমের মতো গন্ধ কার হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাসের হয়। তো এখানে অন্য কিছু সৃষ্টি হবে না, কি নিয়েছি এখানে? ফেরাস সালফাইড নিয়েছি কারণে। H2SO4 লঘু, ওকে। আচ্ছা, একটি খলের, দেখো কিছু কিছু একটা মধ্যে নিয়েছে, কি কিছুটা নুন নাও, আর তার সঙ্গে কিছুটা খাবার সোডা মেশাও। খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সংকেতের, NaCO3। সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে খাবার সোডার সংকেত। এবার কি করো? পেস্ট করো। আচ্ছা, ও বাটিতে বা কোনো একটা পাত্রে নিয়েছে, নিয়ে কি করেছে, যে পেস্ট, যে পেস্ট করা যে এগুলো থাকে না, হামানদিস্তা, যেগুলো হামানদিস্তা, তো ওর মাধ্যমে কি পেস্ট তৈরি করেছে, ওর মাধ্যমে ইসের কি বলে, কি এটা, খাবার সোডা। খাবার সোডার সাথে এর দুটো জিনিসের, নুন আর নিশাজল। নিশাজল হচ্ছে NaCl, অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাজল বলে। NaCl কে নিশাজল বলে, এটা মনে রাখতে আমাদেরকে। নিশাজল, নিশাজল নিয়েছে। আর নুনের ফলে মিশানোর ফলে, নুন এর সাথে যে NaCl মিশায় না, এই যে NaCO3 এর সাথে NaCl যদি মেশাই, নো রিয়াকশন, কোনো রিয়াকশনই হবে না, কিছু হবে না উৎপন্ন। তো কিছু দেখতে পাবো না, কোনো পরিবর্তন হবে না, কোনো গন্ধ বেরোবে না, কোনো পরিবর্তন হবে না, কিছুই হবে না, কিছুই হবে না, কোনো পরিবর্তন হবে না। আর নিষেধর NaCl কে যদি এর সাথে বিক্রিয়া করা হয়, তাহলে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত কি না NH3 উৎপন্ন হয় এখানে। দেখি,
ধাঁধালো গন্ধযুক্ত। ওকে, নেক্সট লাস্ট স্লাইড আছে যেটা কি না আমাদের বইয়ে একদম লাস্টে এটাই দেওয়া আছে। এক মিনিট, স্লাইড দেওয়া আছে নাকি? এবার তোমরা বিভিন্ন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানো, নিচের সারণীর বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। আচ্ছা, সাধারণ অবস্থায় ব্রোমিন, পারদ, নাইট্রোজেন। আচ্ছা ঠিক আছে, সাধারণ অবস্থায় ব্রোমিন, সাধারণ অবস্থায় ব্রোমিন কি রঙের হয় না গাঢ় লাল রঙের তরল পদার্থ। এটা হবে এক। পারদ, পারদ হচ্ছে পারদ তরল ধাতু। তরল ধাতু কোথায়? চকচকে রূপলি ভারী তরল পদার্থ। আসি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে গন্ধযুক্ত। তীব্র ধারা গন্ধযুক্ত হচ্ছে অ্যামোনিয়া, হচ্ছে 6। নিঃসাদল ক্লোরিন, ক্লোরিন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন 3 হচ্ছে বাদামি বর্ণের গ্যাস। 3টা 1। তার কি আছে? গন্ধক সালফার, সালফার হচ্ছে ফিকে হলুদ রঙের কঠিন পদার্থ। অ্যামোনিয়া লিখেছি। চিনি, চিনি গরম করলে কালো হয়ে যায়। আচ্ছা, আটেরটা, এটা সিএরটা 8 হবে, গরম করলে কালো হয়ে যায়। নিশাদল, নিশাদল হচ্ছে কি না NH4Cl, NH4Cl নিশাদল, নিশাদল জল মেশালে ঠান্ডা যায়। আচ্ছা 7, জল মেশালে ঠান্ডা হয়ে যায়। কি বাকি থাকছে তাহলে? ফিকে হলুদ রঙের তরল পদার্থ, তাই তো? ফিকে থাকতে কি সালফার, সালফার বাকি, আর আর কি বাকি আছে? ফিকে হলুদ রঙের তরল পদার্থ সালফার হবে বা গন্ধক সালফার। কত হচ্ছে এটা? 6। আর চকচকে রূপলি ভারী তরল পদার্থ হচ্ছে তাহলে কি থাকছে? পারদ পড়ে থাকছে। 2 যে আছে তরল পদার্থ, হ্যাঁ তরল ধাতু এটা। 2, ঠিক আছে তো? 1 গাঢ় লাল রঙের তরল পদার্থ, ঠিক আছে। 2 রূপলি, নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে 3, বাদামি বর্ণের গ্যাস ক্লোরিন 4, 4 কই? ও আচ্ছা, 4টা করা হয়নি। 4 হচ্ছে এটা হয়। সবুজ আবু হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোথায়? অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 5-এ, 2টো 6 লিখেছি। 5। তারপর হচ্ছে গন্ধক সালফার হচ্ছে তরল পদার্থ, সরি এই কঠিন হলুদ রঙের কঠিন পদার্থ, ওটা ফিকে হলুদ রঙের কঠিন পদার্থ সালফার। নিশাদল তো জল মেশালে ঠান্ডা হয়ে যায়। আর চিনি হচ্ছে গরম করলে কালো হয়ে যায়, যেটা অতিরিক্ত গরম করলে কালো হয়ে যায়, প্রথমে লাল বাদামি মনে হয় তারপরে কালো হয়ে যায়। আচ্ছা ঠিক, আচ্ছা তাহলে আমাদের কমপ্লিট হলো এটা।
পরবর্তী দিন আমরা ধাতু সম্বন্ধে বাকি যেগুলো আছে জেনে নেব। নেক্সট, আচ্ছা আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি আমরা। থ্যাংক ইউ। আর আজকের ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে, অবশ্যই বইটা কয়েকবার পড়বে, আর আমার যে নোটস যে পিপিটি আছে সেটা ভালোভাবে দেখে নেবে, সেসব ক্লিয়ার হয়ে যাবে। এগুলো একটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এগুলো। এগুলো বোঝা চাইতে বেশি মুখস্থ করতে হবে। আমি তো বুঝিয়ে দিলাম যতটা সম্ভব হয়, বাকি তোমরা মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষায় লিখতে পারবে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।